আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো আশা করি। আজকে আমরা অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের আমাদের বিগত মাস থেকে কিছু অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া শুরু হয়েছে স্কুলে যারা মধ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রী তাদের জন্যে। তো জুন মাসে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল, সেটা আমি অলরেডি তোমাদের ইউটিউবে দিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো। আর জুলাই মাসও এ মাসে দিয়েছে। আজকে আমরা জুলাই মাসের অঙ্কের অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আমরা আলোচনা করব। তো অঙ্কের প্রথম যে অঙ্কটা দিয়েছে দেখো, এমসিকিউ দিয়েছে। এটা এমসিকিউ মানে মাল্টিপল চয়েস অ্যান্সার কোয়েশ্চেন, মানে একটা প্রশ্নে অনেকগুলো উত্তর দেওয়া থাকবে, তার মধ্যে যেটা রাইট সেটা আমাকে অ্যান্সার দিতে হবে। এবার এমসিকিউ সবসময় চেষ্টা করবে যাতে আমরা বেশি ক্যালকুলেশন ছাড়াই উত্তরটা দিতে পারি, শর্টকাট মেথডে করার চেষ্টাটা করবে এটা। তো দেখো প্রথম অঙ্কটা বলেছে কি না, বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো কোনটা। আচ্ছা, ফার্স্টে একটুখানি বলে দিই, আমরা দ্বিঘাত সমীকরণ কোনটাকে বুঝি, আদর্শ আকার বলতে আমরা কোনটা বুঝি, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে এ বি সি সবাই হলো বাস্তব, এরাই হচ্ছে সহগ। আর চল কোনটা না এক্স, এক চল বিশিষ্ট বলেছে, তখন এক্স হচ্ছে একটাই চল, আর এর সর্বোচ্চ ঘাত কত না 2, এই জন্যই এটাকে আমরা হচ্ছে দ্বিঘাত সমীকরণ বলছি। আচ্ছা, এবার দেখো তাহলে এখানে চারটে ইকুয়েশন দিয়েছে। এর ইকুয়েশনটা দেখো কি বলেছে, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো এক্স ইন্টু এক্স স্কোয়ার যখনই হবে, এটাকে যখনই আমি করবো তাহলে এক্স কিউব এসে যাবে। তাহলে এক্স কিউব মানে কি, এক্স এর সর্বোচ্চ ঘাত কি হয়ে গেল 3 হয়ে যাচ্ছে, তাহলে এটা আমার রং অ্যান্সার। বিয়েরটা কি বলেছে দেখো, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। আমি ডান দিকেরটা আওয়ার আগে এখানটা একটু ভেবে নিই। দেখো এক্স স্কোয়ারের সাথে যখন এক্স স্কোয়ার আমি মাল্টিপ্লাই করবো তখন আমার কি এসে যাবে, এক্স টু দি পাওয়ার 4 এসে যাবে। তাহলে দেখো এইটাকে সিম্পলিফাইড করার পরে যে সমীকরণটা আমার এসে দাঁড়াবে, সেখানে সর্বোচ্চ ঘাত কত এসে যাচ্ছে দেখো 4 এসে যাচ্ছে। তাহলে বি অ্যান্সারটা আমার রং অ্যান্সার। এবার দেখো সি এরটা কি বলেছে, সি এরটা বলেছে এক্স ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস এক্স। তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0। আর কিছু করবো না। এবার দেখো এখানে সর্বোচ্চ ঘাত কত 2, তার মানে এটা আমার রাইট অ্যান্সার। তাহলে সি হলো আমাদের কি রাইট অ্যান্সার। তবু আমরা একবার ডি টেবিলে চেক করি। দেখো ডি এর যে চল এক্স, এর সর্বোচ্চ ঘাত কত না 1, তাহলে দ্বিঘাত সমীকরণ তো এটা হচ্ছেই না। তাহলে এটা কি না, এটা হলো এক চল বিশিষ্ট একঘাত সমীকরণ, তাহলে এটাও আমার হলো না। তাহলে আমার রাইট অ্যান্সার কোনটা হলো, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা দুয়েরটা কি বলেছে দেখো, দুয়েরটা বলেছে একটা সমীকরণ দিয়েছে 2x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, সমীকরণটির বীজ দুটি হলো দিয়ে দিয়েছে। এখন সমীকরণের বীজ বলতে আমরা কি বুঝি, সমীকরণের বীজ বলতে আমরা বুঝি এই যে সমীকরণটা আমার এখানে দেওয়া রয়েছে, সেখানে যে চলটা মানে এখানে এক্স, এক্সের জায়গায় আমার কোন মানগুলো বসালে এর মান হচ্ছে কি হবে না 0 হবে, সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো, তাহলে এটাকে যদি আমরা এখন ভাঙি তাহলে কি আসছে, 2টাকে যদি এখানে কমন নিই, এখান থেকে যে 2x মাইনাস 2 থেকে যদি কমন নিই তাহলে কি পাচ্ছি, 2 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। দেখো সহজ ভাষায় তাহলে আমি কি বলতে পারি না, এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, অথবা এক্স প্লাস 3, সরি এটা এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু 1, আর এখান থেকে কি পাচ্ছি না এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 3। তাহলে কি কি উত্তর বেরোলো, একটা বেরোলো 1, একটা মাইনাস 3, তাহলে কোনটাতে আছে দেখো সি। তাহলে সি এরটা হলো আমাদের রাইট অ্যান্সার। একের দেখে তিনেরটা কি বলেছে দেখো, বলেছে বার্ষিক 10% সরল সুদের 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কি হবে, দ্বিগুণ হবে, অর্ধেক হবে, 1/4 হবে না সমান হবে। আচ্ছা দেখো এই অঙ্কটা আমরা যদি ডাইরেক্ট ফর্মুলায় ফেলি, তাহলে আমরা সূত্রটা কি জানি, সরল সুদ বের করার সূত্রটা কি জানি না, আই ইজ ইকুয়াল টু
PTR/100, রাইট? I ইজ ইকুয়াল টু PTR/100। এখন এখানে I কত বলে দিয়েছে, আমাকে আইটা বের করতে হবে। P কত বলে দিয়েছে, P বলে দিয়েছে 50 টাকা, 50 টাকা। T কত, 2 বছর। আর কত বলেছে, আর বলেছে 10%, তাহলে 10%/100, তাহলে কত হচ্ছে, এই 0 0 কেটে গেল, তাহলে কত হলো 10 টাকা। তাহলে কত হলো 10 টাকা। এখন যদি 100 টাকার 1 বছরেরটা তাহলে হিসাব করি, তাহলে এক্ষেত্রে 100 টাকার ক্ষেত্রে I ইকুয়াল কত, P কত 100, T কত 1, আর কত 10, নিচে 100, তাহলে কত হলো দেখো 10। তাহলে দুজনের ক্ষেত্রেই কি হয়ে গেল 10, বোঝা গেল? তাহলে এবার এইটা, তাহলে এর সঠিক উত্তরটা কি হবে, তাহলে সমান হবে, তার মানে ডি এরটা হলো রাইট অ্যান্সার। এবার আমরা দেখব 4 দাগের অঙ্কটা। তাহলে আমাদের 4-এরটা কি বলেছে না, অকেন্দ্রীয় বৃত্তের পিকিউ ও আরএস দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব 8 সেন্টিমিটার হলে ও বিন্দু থেকে আরএস এর দূরত্ব কত হবে? এখন এটা ইজি কোয়েশ্চেন। আমরা কি জানি, সমান দৈর্ঘ্য বিশিষ্ট জ্যা কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত। তার মানেটা কি, যদি এইটা একটা বৃত্ত হয় আর এইটা ধরো তার কেন্দ্র, রাইট? সমান দৈর্ঘ্যের জ্যা মানে কি, এইটা একটা হতে পারে, এইভাবে একটা হচ্ছে কি দিয়েছে না পিকিউ, তাহলে পিকিউ, আর একটা এরকম হতে পারে আরএস। এখন এদের মধ্যে দূরত্ব বলতে লম্ব দূরত্বটা, তাহলে এইটা যদি 8 হয় এটাও 8 হবে। তার মানে কি হলো না, সমান দৈর্ঘ্য বিশিষ্ট জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব সর্বদা সমান হয়। এবার দেখো 2-এরটা কি বলেছে না, সত্য মিথ্যা লেখো বের করতে হবে। কি বলেছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। তার মানে কি বলেছে, আমাদের একটা ঘনক দেয়া রয়েছে, একটা ঘনক দেয়া রয়েছে, যার বলেছে ধরো একটা ঘনক দেয়া রয়েছে, একটা ঘনক দেয়া রয়েছে, বলেছে দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয় তাহলে প্রথমটার সাথে আয়তনের কত হয় না 1/8 অংশ। শর্টকাট মেথডটা বোঝো, 1/8। তার মানে প্রথমটা যদি 8 হয়, পরের ক্ষেত্রে আয়তন কত হবে 1। প্রথমটা যদি 8 হয়, পরেরটা কত হবে 1। তাই বলেছে প্রথম ঘনকটার আয়তন দ্বিতীয় ঘনকটার 1/8 অংশ, দ্বিতীয় ঘনকটার আয়তন প্রথম ঘনকটার 1/8 অংশ হবে। তাই তো বলেছে যে কোনো একটা ঘনকের যদি বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হয়, তাহলে যে আয়তনটা হবে সেটা প্রথমের আয়তনের 1/8 অংশ হবে। তাহলে প্রথমে যদি 8 অংশ হয়, দ্বিতীয়টা কত হবে 1 অংশ। এবার 8 মানে কি 2 কিউব, 1 মানে আমি 1 কিউব লিখতে পারি। তার মানে দেখো সহজই হয়ে গেল। দেখো তার মানে প্রথম ক্ষেত্রে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত 2, আর দ্বিতীয় ক্ষেত্রে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত 1, রাইট? তাহলে কি হলো সত্য। তাহলে প্রথমে তো 2, তার অর্ধেক হয়েছে 1, সেইভাবেই পেয়েছি 1/8। তাহলে কি হয়ে গেল, এটা অ্যান্সার কি হয়ে গেল সত্য। এবারে দেখো, এবারে বলেছে 2-এরটা কি বলেছে, a/2 = b/3 = c/4 হলে a/b/c = 4:3:2 হবে। তাহলে কি বলেছে না a/2 = b/3 = c/4, এইটা দেয়া রয়েছে। আমাকে কি বের করতে হবে না a/b/c = 4:3:2 কিনা সত্য না মিথ্যা সেটা আমাকে করে দেখাতে হবে। দেখো সহজভাবে জাস্ট এটাকে কে ধরে নাও, কে ধরে নাও, তাহলে a সমান কি পাচ্ছি 2k, b সমান কি পাচ্ছি 3k, c সমান কি পাচ্ছি 4k, রাইট? তাহলে এবার করে দাও a/b/c, তাহলে কত হলো 2k = 3k = 4k, তাহলে k টাকে ক্যান্সেল করে দাও, তাহলে 2:3:4। তাহলে a/b/c কি পাচ্ছি 2:3:4, কিন্তু আমাদের কি দেওয়া রয়েছে 4:3:2। তাহলে এটা কি হয়ে গেল অ্যান্সারটা মিথ্যা। 2-এর 3-এরটা কি বলেছে দেখো,
বলেছে আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% হলে দ্বিতীয় বছরের মূলধন PR/100 টাকা হবে। তাহলে কি বলেছে না, একটা আসল দিয়ে দিয়েছে পি টাকা আর চক্রবৃদ্ধি সুদের হারটা বলে দিয়েছে R%, তাহলে 1 বছর। তাহলে কি হলো না, আসল কত দিয়েছে আমাকে, পি টাকা, সুদের হার কি দিয়েছে বোঝানোর জন্য তোমাদের এতটা লিখে লিখে করছি, সুদের হার আমাদের কি বলে দিয়েছে না R%। তাহলে বলেছে 1 বছর পর মূলধনটা কত হবে বলেছে না PR/100। এটা সত্য না মিথ্যা সেটা দেখতে হবে। মূলধন, দেখো একটা কথা সবসময় মাথায় রাখবে, চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদ যাই হোক না কেন, প্রথম বছরটা কিন্তু আমাদের দুজনের ক্ষেত্রে সুদ সমান হয়। তাহলে চক্রবৃদ্ধি ক্ষেত্রেও যা হবে সরল সুদ ক্ষেত্রেও তাই হবে, এটা সবসময় মাথায় রাখবে। তাহলে আমার 1 বছর পরে যে সুদটা হবে তার সাথে আসলটা যোগ হয়ে দ্বিতীয় বছরে সেটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল হয়ে যাবে, সুদ আর আসল মিলে। তাহলে প্রথমে আমাদের কি বের করতে হবে না, প্রথমে 1 বছরে আমার কত টাকা সুদ দিচ্ছি বা 1 বছর পরে আমাদের কতটা সুদ আসল হচ্ছে সেটাই হয়ে যাবে চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি না দ্বিতীয় বছরের মূলধন বা আসল। তাহলে এখানে তো পি আসল পি টাকা দিয়েছে আর সুদের হার কত R%, আর আমাদের সময়টা কি 1 বছরের বের করব। তাহলে সেক্ষেত্রে আমাদের তাহলে মোট সুদটা আই কত হবে না, আমরা ফর্মুলা তো জানি, পি টি কত এখানে 1, তাহলে পি ইন্টু 1 ইন্টু R/100। তাহলে 1 বছর পর আমার সুদ কত হলো PR/100। কিন্তু দেখো এখানে মূলধনটাই PR/100 বলে দিয়েছে, তাহলে আর ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে আমাদের যে উত্তরটা দেওয়া রয়েছে সেটা কি হয়ে গেল, তাহলে মিথ্যা। তাহলে আমাদের উত্তর কি হবে, মিথ্যা। এবার আমরা পরের অঙ্কটা দেখব। এবারে 4-একটা 2-4 কি বলেছে দেখো, বলেছে চিত্র দেওয়া রয়েছে একটা, কি বলেছে তাহলে ও কেন্দ্রীয় বৃত্তটা ও কেন্দ্রীয় বৃত্ত বলে দিয়েছে, এ বিটা হচ্ছে কি বলেছে না ব্যাস বলে দিয়েছে, আর বৃত্তের ভেতরে কিউ একটা বিন্দু বলে দিয়েছে, এ কিউ বি এর সর্বদা সূক্ষ্মকোণ হবে, সেটা সত্য না মিথ্যা আমাকে বলতে হবে। তো এক্ষেত্রে কি দেওয়া রয়েছে না একটা বৃত্ত দেওয়া রয়েছে, রাইট, যার ও হচ্ছে কেন্দ্র, এ বি ব্যাস, আর একটা অর্ধবৃত্তস্থ কোণ দেওয়া রয়েছে। আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা কি হয় 90 ডিগ্রি হয়, তার মানে এই কোণটা সর্বদা কি হবে 90 ডিগ্রি। এটা কত দিয়ে দিয়েছে, এটা দিয়েছে না এপি, আর একটা কিউ একটা বিন্দু আছে, এই কোণটা আমাকে বলতে হবে যে সূক্ষ্মকোণ কিনা। দেখো তাহলে 90 ডিগ্রির থেকে উপরের মাথার বিন্দুটা নিচে নেমে আসছে, এই দুটো সেম, কিন্তু এইটা আস্তে আস্তে নিচের দিকে এবির দিকে বিন্দুটা, তার মানে কি পি বিন্দুটা ধরো আমি যদি ভাবি কিউ, পি বিন্দুটা এবির দিকে কিছুটা নেবে কিউ অবস্থানে চলে এসছে, তাহলে সর্বদা যতক্ষণই আমার এটা অ্যাঙ্গেলটা হচ্ছে আমি নিচের দিকে নামাতে থাকবো আমার কোণটা কি হবে বাড়তে থাকবে। তার মানে এখানে 90, তার মানে অবশ্যই কিউ কোণটা 90 থেকে বেশি হবে, আর 90 থেকে বেশি হওয়া মানে আমরা কি জানি 90 থেকে বেশি হওয়া মানেই সেটা হচ্ছে কি হবে স্থূলকোণ হবে। তাহলে এখানে কিন্তু উত্তরটা প্রশ্নতে কি দেওয়া রয়েছে না এ কিউবি সর্বদা সূক্ষ্মকোণ হবে, কিন্তু এটা তাহলে মিথ্যে, কারণ এ কিউবি সর্বদাই স্থূলকোণ হবে। তাহলে এটার উত্তর কি হয়ে গেল মিথ্যে। এবারে দেখো 3-একটা কি বলেছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, কি আছে না একটি লম্ব কি বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে উহার ব্যাসার্ধটা নির্ণয় করতে বলেছে। কি বলেছে চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যমানটা সমান। তাহলে আমাদের কি দেওয়া রয়েছে চোঙের আয়তন আর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমানটা, তাহলে একটা চোঙ মানে একটা লম্ববৃত্তাকার চোঙ বোঝাচ্ছে, তাহলে একটা চোঙ, এটা উচ্চতা সবসময় আমরা কি ধরি এইচ ধরে নিই, ব্যাসার্ধটাকে আমরা কি ধরি আর, তাহলে আয়তনটা কি হয় চোঙের আয়তন, তাহলে কি লিখবো না মনে করি লম্ববৃত্তাকার
চোঙটির ভূমির ব্যাসার্ধ আর একক। এবং উচ্চতা এইচ একক। তাহলে কি হলো? অতএব চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? কত বলো? 2 পাই আর এইচ বর্গ একক। এবং আয়তন কত হবে বলো? আয়তন কত হবে না পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এখন আমাকে বলে দিয়েছে এই যে সাংখ্য মানটা, তার মানে 2 পাই আর এইচ এর সাথে পাই আর স্কোয়ার এইচটা সমান আমাকে বলে দিয়েছে। তাহলে গেল অতএব পাই আর স্কোয়ার এইচ সমান 2 পাই আর এইচ। তাহলে এইখানে এইচ এখানে এইচ ক্যান্সেল হয়ে গেল, এই পাই ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি পড়ে থাকছে না আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2r। ওকে, এবার আর তো কখনো ব্যাসার্ধ তো কখনো শূন্য হবে না, তাহলে আমি একটা কাটতে পারি। তাহলে বা আর ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 2, মানে যেহেতু আর নট ইকুয়াল টু 0, কারণ আর ব্যাসার্ধ যদি শূন্য হয়ে গেল তাহলে তো পুরো অঙ্কটাই হচ্ছে আমাদের ইনভ্যালিড হয়ে যাবে, তাই না? তাহলে ব্যাসার্ধ কত হয়ে গেল 2 বেরিয়ে গেল, আর সমান কত বেরোলো 2। তাহলে আমার চোঙটার ব্যাসার্ধ কত হয়ে গেল না 2 একক। অতএব ব্যাসার্ধ 2 একক। এবার 3-এর 2-টা কি বলেছে দেখো, বলেছে দেখাও যে মিশ্র দ্বিঘাতকরণী 7 মাইনাস রুট 2 এর অনুবন্ধীকরণ হলো 7 প্লাস রুট 2। এটা আমাকে দেখাতে হবে কিভাবে মিশ্রকরণী 7 মাইনাস রুট 2টা 7 প্লাস রুট 2 এর অনুবন্ধী কিনা সেটা আমাকে দেখাতে হবে। আচ্ছা, এবার তোমরা নিশ্চিত জানো অনুবন্ধীকরণী নির্ণয় করার হচ্ছে অন্য একটা মিশ্রকরণী সেটা হচ্ছে অনুবন্ধী হবে কিনা তার নিয়মটা কি না, যে দুটো করণী দেয়া থাকবে তাদের যোগফলকেও আমাদের মূলদ হতে হবে আর গুণফলটাও মূলদে বেরোবে। এটা কিন্তু মাথায় রাখবে, অনুবন্ধীকরণের সাথে করণীরাসক উৎপাদক দুটো কিন্তু এক না, এটা সবসময় মাথায় রাখবে। তাহলে এখানে কি দিয়ে দিয়েছে 7 মাইনাস রুট 2, তাহলে একটা দিয়ে দিয়েছে 7 মাইনাস রুট 2, আর একটা কি দিয়ে দিয়েছে না 7 প্লাস রুট 2। 7 মাইনাস রুট 2 অনুবন্ধী 7 প্লাস রুট 2 কিনা আমাকে সেটা দেখাতে বলেছে। তাহলে কিভাবে দেখাবো না এদের যোগফল বের করব। এদের যোগফলটা যদি হচ্ছে আমার হচ্ছে মূলদ সংখ্যা বেরোয় এবং এদের দুজনেরই গুণফল বের করব, দুটোই যদি আমাদের মূলদ সংখ্যা বেরোয় তাহলে আমরা জানবো এর অনুবন্ধী এটা। তাহলে এদের দুজনের যোগফল কত? 7 মাইনাস রুট 2 প্লাস 7 প্লাস রুট 2। তাহলে এখানে কি রুট টু হচ্ছে ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত হয়ে গেল 14। তাহলে এটা তো মূলদ সংখ্যা, তাহলে কি হয়ে গেল 7 মাইনাস রুট 2 এবং 7 প্লাস রুট 2 সমষ্টি একটি মূলদ সংখ্যা। এবার আমরা কি করব গুণফলটা বের করব। তাহলে এদের গুণফলটা এখন 7 মাইনাস রুট 2 আর 7 প্লাস রুট 2 a মাইনাস বি a প্লাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে কি হয়ে গেল 7 স্কোয়ার মাইনাস রুট 2 হোল স্কোয়ার। 7 স্কোয়ার মানে কত 49 আর রুট 2 হোল স্কোয়ার মানে কত 2, তাহলে কত হয়ে গেল 47। এটাও একটা মূলদ সংখ্যা। তাহলে দেখো সমষ্টি এবং গুণফল দুটোই আমার কি বেরিয়ে গেল মূলদ সংখ্যা। অতএব তাহলে কি এখানে একটা অতএব এখানে কি হলো গুণফল একটি
মূলদ সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারবো না 7 মাইনাস রুট টুর অনুবন্ধীকরণই 7 প্লাস রুট টু। জুলাই মাসের যে ক্লাস 10-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেটার 1 থেকে 3-এর অঙ্কগুলো আমরা করে ফেললাম।